223টা মিসড কল দেখে যেটুকু ঘুম ঘুম ভাব ছিল তাও জানালা দিয়ে ফুরুত করে পলায়ন করলো। এতগুলো কল কেউ কীভাবে দিতে পারে? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আলাবি ভাইয়ের এতগুলো কল। সারা রাত ধরে কি আলাবি ভাইয়া না ঘুমিয়েই আমাকে কলই করে গিয়েছেন? তাতে আমার কি? যা হয়েছে ভালো হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। আমাকে কল করেছেন মাত্র এক রাত, আর আমি যে কতগুলো রাত অপেক্ষা করেছি তা। হালকা পাতলা নাস্তা বানিয়ে খেয়ে আলাবি ভাইয়ার দেওয়া সেদিনে সেই কালো বোরখা আর হিজাবটা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। সাধু আর ওর আম্মু কোনো এক কারণে ওদের গ্রামের বাড়ি গিয়েছে। ভার্সিটির 2 দিন মিস যাওয়ায় একাই বেরিয়ে পড়লাম। ভার্সিটিতে কিছু হাই হ্যালো করার ফ্রেন্ড রয়েছে, ওদের সাথে বসে ক্লাস করলাম। শেষে যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি মনে মনে ভেবে নিলাম রিশাদ ভাইয়ের কাছে যাব। গত দিনের একটা ইম্পর্টেন্ট লেকচার মিস হওয়াতেই মূলত নিশাদ ভাইয়ের কাছে যাওয়ার পরিকল্পনা করলাম। নিশাদ ভাইয়া হলো আমাদের এক বেশ সিনিয়র, সেই সাথে ডিপার্টমেন্টের টপারদের মধ্যে একজন। পড়াশোনা বুঝে নেওয়া ছাড়া তার সাথে আর অন্য কোনো কারণে সাক্ষাৎ হয় না। ভার্সিটি লাইফেও কিছু শিক্ষার্থী পাওয়া যাবে যারা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, তাদের সাথে বন্ধু মহলের পরিবর্তে পাওয়া যায় বই মহল। এই নিশাদ ভাইও ওইসব শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত। ক্লাসে গিয়ে তাকে না পেয়ে লাইব্রেরিমুখী হলাম, কারণ এই বান্দার বিচরণ কেবল ক্লাস আর লাইব্রেরিতেই। লাইব্রেরিতে প্রবেশ করেই দেখতে পেলাম নিশাদ ভাইয়া বইয়ে মুখ গুজে আছেন। আমি গিয়ে তার সামনাসামনি বসতেই ঝড়ের গতিতে কেউ একজন এসে আমার পাশে বসে পড়ল। তাকাতেই দেখি আলাবি ভাইয়া আমার পাশে বসে বসে হাঁপাচ্ছেন। তাকে এখানে দেখেই তার 223টা কলের কথা মনে পড়ে গেল। হায় হায়, এখন এখানে বসিয়ে 2-4টা লাগিয়ে দেবে নাকি? সামনে চোখ পড়তেই দেখি নিশাদ ভাইয়া আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তার চাহনি বলে দিচ্ছে আমাদের দুজনকে তার সামনে বসে থাকতে দেখে তিনি কিছুটা বিরক্ত। আমি যখনই কিছু বলার জন্য উদ্যত হলাম তখন আলাবি ভাইয়া নিশাদ ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, ও যেটা বুঝতে এসেছে তাড়াতাড়ি ওকে সেটা বুঝিয়ে দাও। আলাবি ভাইয়ের কথা শুনে আমি তার দিকে তাকিয়ে তরিত গতিতে বললাম, আপনি কি করে জানেন আমি এখানে কিসের জন্য এসেছি? তুমি দিনে কয় কদম ফেলো সেই খবরও আমার কানে আসে। আমাদের কথার মাঝে নিশাদ ভাইয়া বলে উঠলেন, আমার মনে হয় আপনাদের দুজনের একটু ব্যক্তিগতভাবে কথা বলে আসা দরকার। নিশাদ ভাইয়ের কথা শেষ হতেই আলাবি ভাইয়া আমার বাম হাত চেপে ধরে বললেন, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র বলে তোমাকে আজ অন্যের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার সুযোগটা দিচ্ছি। কথাটা বলেই তিনি নিশাদ ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, ওর যেটাতে প্রবলেম আছে সেটা সলভ করে দাও। নিশাদ ভাইয়ের কাছে যেহেতু আগেও প্রবলেম সলভ করতে এসেছিলাম, সেহেতু ভাইয়া বুঝে গিয়েছেন আলাবি ভাইয়া কিসের কথা বলছেন। আমি যখন কিছু বলতে যাব তার আগে নিশাদ ভাইয়া বলল, জুই শুরু করি তাহলে। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমার সমস্যাগুলো নিশাদ ভাইয়াকে দেখাতে লাগলাম। আলাবি ভাইয়া সেই যে আমার হাত ধরে রেখেছেন ছাড়ার নাম গন্ধও নেই। আমি হাতটা ছাড়ানোর জন্য মোস্টামুষ্টি করতে আলাবি ভাইয়া বলে উঠলেন, কি সমস্যা? আপনার কি সমস্যা? এভাবে হাত ধরে রেখেছেন কেন? আমি ভালোভাবে মনোযোগ দিতে পারছি না আপনার জন্য। কথাগুলো বলতেই আলাবি ভাইয়া হাতটা ছেড়ে দিলেন। হাত ছাড়া পেতেই আমি বইয়ের উপর পুনরায় চোখ রাখলাম। তৎক্ষণাৎই হাতের টান লাগাতে আবারও হাতের দিকে তাকালাম। হাতের দিকে তাকাতেই আমার চক্ষু চড়কাজ। আলাবি ভাইয়া তার এক হাতে আর আমার এক হাতে হাত করা পরিয়ে রেখেছেন। আলাবি ভাইয়ার দিকে তাকাতেই একটা গা জ্বালানো হাসি আমার দিকে ছুড়লেন। ঠোঁটের কোণে সেই হাসি বজায় রেখে বললেন, এটা কল না ধরার জন্য শাস্তি। তার কথায় আমি থ হয়ে গেলাম। কি বলছেন উনি এগুলো? এমন শাস্তি তো আমি আমার দাদার জন্মেও দেখিনি। এখন কোনো উপায়ও নেই, এভাবেই আমাকে থাকতে হবে। তাই আবার পড়ায় মনোযোগ দিলাম। কোনো মতে পড়াটুকু বুঝিয়ে তাড়াতাড়ি করে আলাবি ভাইকে নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণ লাইব্রেরিতে আমরা নিচু সুরেই কথা বলছিলাম। বাইরে এসে আলাবি ভাইকে স্বাভাবিক কণ্ঠে বললাম, শাস্তি দিয়েছেন, এবার খুশি তো? তাড়াতাড়ি এখন এটাকে খুলুন, আমি বাসায় যাব। আমার হাত করা আমার ইচ্ছে, তাই যখন আমার মন চাইবে তখনই খুলব। তার কথা শুনে আমি জোরে বলে উঠলাম, কি বললেন? জানোই তো এক কথা আমি দুবার বলি না। ভার্সিটিতে না হয় ঢুকেই গিয়েছেন, কিন্তু আপনি লাইব্রেরিতে কি করে ঢুকলেন আগে সেটা বলুন। তোমার হাজব্যান্ডের পরিচয় দিয়েছি, বলেছি আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কি? কাকে বলে বেরিয়েছেন এ কথা? কাউকে না, শুধুমাত্র তোমাদের ভিসি স্যারকে বলেছি। তার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। তরতর করে রাগ বাড়তে লাগলো। বেশ জোরালো কণ্ঠেই তাকে বললাম, কি সব বলে বেড়াচ্ছেন আপনি? আর ভিসি স্যারকে কি করে বললেন এগুলো? লজ্জা শরমে ছিটেফোঁটাও তো দেখছি আপনার মধ্যে নেই। 1.5 বছরে কি সব খেয়ে ফেলেছেন? আরে
তার তো জানার অধিকার আছে তার বৌমা কে হবে। মানে হলো আমরা দূর সম্পর্কের চাচা ভাতিজা। তার কথায় আমি একটু দমে গেলাম। তারপর বললাম, আপনারা যা ইচ্ছা তাই হন, আপনি কেন বলবেন আমি আপনার বউ? এরপর আর আমাকে উল্টাপাল্টা কথা বলে দেখেন, আমি কিন্তু সোজা গিয়ে নারী উদ্যোক্তার কাছে কেস করব। আমার কথার তিনি কোনো জবাব না দিয়ে সোজা হেঁটে যেতে লাগলেন। হাতে টান অনুভব করায় আমিও তার পিছু ছুটলাম। তার পিছু পিছু হাঁটছি আর বারবার হাত করাটা খুলে দিতে বলছি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে আমার কোনো কথাই তার শ্রবণেন্দ্রিয় পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে না। ভার্সিটি থেকে বের হয়ে একটা রিকশায় উঠে পড়লেন, সাথে আমাকেও টেনে রিকশায় উঠালেন। রিকশায় উঠে তাকে বললাম, বাসার সামনে গিয়ে ছেড়ে দিবেন তাই তো? এটা বললেই তো হয়। এটুকু বলেই আমি আর কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। আমাদের রিকশার হুডি তুলে দেওয়া, বাইরে পরিবেশ স্বাভাবিক, না আছে রোদ আর না আছে আকাশে মেঘ, সেই সাথে আবহাওয়াটাও বলতে গেলে নাতিশীতোষ্ণ। আমার আর আলাবি ভাইয়ের মাঝখানে 1.5-2 ইঞ্চির মতো ফাঁকা রয়েছে, তবে তার ডান হাত আর আমার বাম হাত একসাথে মিলানো। রিকশাটা আমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকে একটু এগিয়ে বাসার দিকে না গিয়ে উল্টো পথে চলতে লাগলো। আসলে আলাবি ভাইয়া যখন রিকশায় উঠেছেন তখন রিকশাওয়ালা মামাকে কী বলেছেন সেটা স্পষ্ট শুনতে পাইনি। অচেনা পথ দেখে আমি বলে উঠলাম, আরে মামা, এই রাস্তা না তো, আপনি তো অন্য রাস্তায় চলে এসেছেন। তখন রিকশাওয়ালা মামা পেছনে ফিরে আলাবি ভাইয়ের দিকে তাকালেন। তিনি রিকশাওয়ালা মামাকে ইশারে আশ্বস্ত করলেন এই রাস্তা দিয়ে যেতে। তখন আমি আলাবি ভাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আপনার মতলবটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এত কথা কেন বলো তুমি? মুখ দিয়ে আর একটা শব্দ বের করলে এই রিকশা সোজা কাজী অফিসে গিয়ে থামবে। জানোই তো কাজী অফিসে কী করা হয়। কি জানো না? শেষের কথাটা বলে তার এক ভ্রু উঁচু করে আমার দিকে তাকালেন। তার কথার অর্থ বুঝতে আমার বেগ পেতে হলো না। তার দিকে দৃষ্টি দিয়ে বললাম, সারাদিন বউ বউ আর বিয়ে বিয়ে করা ছাড়া কি আর কোনো কাজ নেই আপনার? কতগুলো কথা বলে ফেললে। এখন তো আমি নিজেও এই রিকশাকে কাজী অফিসে যাওয়া থেকে থামাতে পারবো না। তার কথায় আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, কারণ একবার সে যা বলে সেটা করে ছাড়ে। তাহলে কি সত্যি সত্যি উনি আজকেই আমাকে বিয়ে করে ফেলবেন? আমি এখন তাহলে কি করব? রিকশা থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে চলে যাব? হাতটা একটু উঁচু করতেই মনে পড়লো এই খবিশ লোকটা তো সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। এখন আমার কি হবে? এই মানুষরূপী খবিশটাকে জব্দ করার আগে কি বিয়ে হয়ে যাবে? রিকশাটা হঠাৎ থামতেই আমার ভাবনার মধ্যে তালা ঝরে যায়। রিকশায় বসে থেকে সামনে দৃষ্টি পড়তেই আমার শ্বাসক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। সামনে একটা সাইনবোর্ডে কালো রঙের মধ্যে সাদা রং দিয়ে খুব সুন্দর করে নিপুণ হাতে লেখা আছে কাজী অফিস। আমি ভয়ে ভয়ে একবার সাইনবোর্ড দিকে তাকাচ্ছি আর একবার আলাবি ভাইয়ের দিকে তাকাচ্ছি। তখন আমাকে আলাবি ভাইয়া বলে উঠলেন, কি হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। শুভ কাজে নাকি দেরি করতে হয় না? আলাবি ভাই আমাকে টান দিয়ে রিকশা থেকে নামিয়ে নিলেন। রিকশার ভাড়া মিটিয়ে সোজা কাজী অফিসের দিকে হাঁটা ধরলেন। আমি যেতে না চাইলে এক প্রকার টেনেই সঙ্গে করে নিয়ে চললেন। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাবি ভাইয়া হাসতে হাসতে গলে পড়ছেন। বহুদিন পর তার এমন দমফাটা হাসি যেমন আমায় মুগ্ধ করছে, তেমন কিছুটা রাগও হচ্ছে। রাগটা মূলত হচ্ছে নিজের উপরই। নিজের বোকামিতে নিজেকেই এখন মনে মনে বকে চলেছি। কিছুক্ষণ আগে আলাবি ভাই আমাকে নিয়ে সোজা কাজী অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি মনে মনে দোয়া দরুদ জপে যাচ্ছি। ঠিক অফিসটার সামনে আসতেই চোখ বুজে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলাম, আমি বিয়ের জন্য এখনও রেডি নই, আমি বিয়ে করব না। কথাটা বলে চোখ খুলেই দেখি আলাবি ভাই আমাকে নিয়ে কাজী অফিসটা পেরিয়ে পাশের ছোট গলিটা দিয়ে সুরসুর করে ঢুকে গেলেন। আমি তার দিকে তাকিয়ে তার পিছু পিছুই হেঁটে যাচ্ছি। গলিটার শেষ মাথায় এসে আলাবি ভাইয়া দাঁড়িয়ে পড়লেন। তার দিকে হতবাক হয়ে আমাকে তাকিয়ে থাকতে দেখি এখন এইভাবে হাসছেন। তার দিকে তাকিয়ে তার হাসি দেখিয়ে বুঝতে পারলাম উনি আমাকে কিভাবে বোকা বানিয়েছেন। আলাবি ভাইয়া কোনো রকমে হাসি থামিয়ে ব্যঙ্গ করে বললেন, আমি বিয়ে করব না। বলেই আবারও শরীর দুলে হো হো করে হাসতে লাগলেন। আমি রেগে তাকে বললাম, একদম দাঁত বের করে হাসবেন না, আস্ত খবিশ। কোথায় নিচ্ছেন আমাকে? খবিশ বলায় তোমার শাস্তির মেয়াদ আরও বাড়ল। ভেবেছিলাম এখনই হাতকড়া খুলে ফেলবো, কিন্তু মুডটাই তুমি নষ্ট করে দিলে। তিনি কথা শেষ করে আমাকে আর কিছু বলার সুযোগই দিলেন না। পাশেই আরও একটা সরু গলিতে ঢুকে পড়লাম আমরা। এই গলিটারও একেবারে শেষ মাথায় এসে একটা গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম আমরা। সামনে একটা খোলামেলা জায়গা দেখা যাচ্ছে, যার শেষ প্রান্তে সারি সারি ঘর দেখা যাচ্ছে। সবগুলি সাদা রঙের এবং সেমি পাকা ঘর। খোলামেলা জায়গায় কিছু বাচ্চারা খেলছে। এক প্রান্তে রয়েছে টিউবওয়েল। কেউ কেউ টিউবওয়েল থেকে পানি নিচ্ছে, কয়েকটা মুরগি এদিক ওদিক ছোটাছুটি করছে। এখানে না হলেও 25 থেকে 30টা ঘর রয়েছে। আমি যখন এসব দেখতে ব্যস্ত তখন আলাবি ভাইয়া বলে উঠলেন, যেটা দেখছো এটা আমার দ্বিতীয় পরিবার। আমার জীবনে অতপ্রতভাবে ওদের সাথে জড়িত।
আলাবি ভাইয়ের কথায় আমি তার দিকে তাকালাম। দেখি আলাবি ভাই এক দৃষ্টিতে খেলতে থাকা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছেন। আলাবি ভাই আবার বলতে লাগলেন, যে বাচ্চাটাকে দেখছো চোখ না বেঁধেই কানামাছি খেলছে, ওর চোখেই দেখতে পায় না। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখি সত্যি 7-8 বছরের একটা মেয়ে নির্বিঘ্নে কানামাছি খেলে যাচ্ছে চোখ না বেঁধেই। আলাবি ভাইয়ের কথায় আবার তার দিকে তাকালাম। 4 দিন বাদেই বাচ্চাটার আই ট্রান্সপ্লান্ট হবে। আমাকে ইশারা করে একটা ছেলেকে দেখিয়ে বললেন, ওখানে খেলার দর্শক সেজে বসে থাকা ছেলেটার পায়ের একটা রগ শুকিয়ে গিয়েছে। ছেলেটা ভালো করে হাঁটতে পারে না। 2 দিন পরে ওর অপারেশন। ওই যে ওখানে দেখো যে বুড়ো মহিলাটা বসে আছে, তার আপনজন বলতে আমি আর এখানে থাকা মানুষগুলো ছাড়া কেউ নেই। টিউবওয়েলের ওখানে যে মেয়েটা দেখছো, ওকে ওর ভালোবাসার মানুষটা ধোকা দিয়ে বিক্রি করে দিচ্ছিল। এখানে আজ মেয়েটা এসেছে, 13 দিন হয়েছে। কালকে ওকে ওর পরিবারের কাছে হস্তান্তর করব। ওদিকটা যে 3টা ঘর দেখছো, তাতে কিছু পথ শিশু থাকে। ওদের প্রত্যেককেই 5-6 বছর বয়সে আমি পেয়েছি, তবে এখন ওরা পথ শিশু নয়। তার কথা আমি এক মনে শুনে যাচ্ছিলাম। আলাবি ভাইয়া সামনের খোলামেলা জায়গাটা দেখিয়ে বললেন, এখানে প্রতিদিন ওদের পাঠশালা বসাই। স্কুলে যা যা শিখে আসে সেগুলো আমাকেও এসে শেখাতে শুরু করে দেয়। সজলার নিয়াজও মাঝে মাঝে আসে ওদের সাথে আড্ডা দিতে। এই মানুষগুলো আমার বাবার আরেকটা পরিবার ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই মানুষগুলোকে আমার জীবনে আনতে অনেক দেরি করে ফেলেছি। ওদের দেয়া পরিচয়টাই এখন আমার বড় পরিচয়, বড় ভাই। আলাবি ভাইয়ের কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। আমার কানে এখনও তার বলা কথাগুলো বেজে যাচ্ছে। মুহূর্তে মুহূর্তে তাকে আমি নতুন রূপে আবিষ্কার করছি। আর কত রূপ আছে তার! সারা জীবন এমন একটা মানুষের সাথে থাকার সৌভাগ্য কি হবে আমার! গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাচ্চাগুলো একেবারে মৌমাছির মতো ধেয়ে আসলো আমাদের কাছে। আমাদের পিছনে শাফিন ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। দেখি শাফিন ভাইয়ের হাতে অনেকগুলো চিপসের প্যাকেট আর চকলেট। তার পিছনে একটা ভ্যানে রান্নার সরঞ্জাম সাথে বাজারও রয়েছে। বাচ্চাগুলোর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ওরা বয়সের চেয়ে একটু বেশিই পাকা। একটা পিচ্চি মেয়ে তো বলেই বসলো, বড় ভাই, এটা আপনার বউ? মেয়েটার কথায় আমি থতমত খেয়ে আলাবি ভাইয়ের দিকে দৃষ্টি দিতেই দেখি উনি হাসি হাসি মুখ করে বাচ্চাটাকে বললেন, সারা জীবনের বর্ষণ সঙ্গিনী। পিচ্চিটার ছোট মাথায় আলাবি ভাইয়ার বলা কথাটার অর্থ বোধগম্য না হলেও আমার ঠিকই বোধগম্য হয়েছে। তার কথায় একটুও বিরক্তি বা রাগ আমার মধ্যে ধারণ করতে পারলাম না। কিছু সময় তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে মনে পড়ল তাকে তো রাগ দেখাতে হবে, আমি তো তাকে শিক্ষা দেব। তৎক্ষণাৎ আমি একটু মিথ্যে রাগ এনে আলাবি ভাইয়ের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি কারো বর্ষণ সঙ্গিনী না। আমার জানা মতে তোমাকে তো কেউ কিছুই জিজ্ঞেস করেনি, তাহলে একা একা পাগলের মতো বিলাপ করে যাচ্ছ কেন? আমাকে আলাবি ভাইয়া কোথায় যেন নিয়ে যাচ্ছেন। আমি তার পিছু পিছু হাঁটতে হাঁটতে বললাম, আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। আমি আর কিছু বলতে পারলাম না। আমাকে নিয়ে আলাবি ভাইয়া তার দেখানোয় সেই বুড়ো মহিলার ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে মহিলাটি বললেন, এত সময় লাগে তো রাহনে? আমাকে দেখিয়ে আলাবি ভাইয়া বললেন, ওনার ভার্সিটি থেকে আসতে দেরি হয়েছে। কিহের থেকে ভার্সিটি? আলাবি ভাইয়া জোরে কথাটা বললেন। আমি আলাবি ভাইয়াকে আস্তে করে বললাম, আপনি এত জোরে কথা বলছেন কেন? তার কানে একটু প্রবলেম আছে। ও। আমি তাকে হাত দিয়ে ইশারা করে সালাম দিলাম, সাথে মুখেও বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাইলে জুই? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। তখন আলাবি ভাইয়া দুষ্টুমি সুরে বললেন, সীতারা বানু কেমন লাগলো? চলবে তো? আরে চলবো মানে ফালাইব। আয় তুই এখানে বয়। কখন থেকে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কইতেছস? সীতারা বানু আলাবি ভাইয়াকে চৌকি দেখিয়ে বসতে বলায় আলাবি ভাইয়া গিয়ে বসে পড়লেন। হাতে হাত করা থাকাতে আমাকেও তার পাশাপাশি বসে পড়তে হলো। আমাকে উদ্দেশ্য করে সীতারা বানু বলে উঠলেন, কি গো মাইয়া, তুমি দেহি আমার নাতিডারে সারা এক মুহূর্তও থাকতে পারো না? হাত ধইরেই রাহ দেহি। বুঝবার পারছি বেশি ভালোবাসা তোমাগো মধ্যে। তোমার কথা কইতে কইতেই তো আমার কান্ডারে ঝালাপালা কইরা একেবারে বয়রা বানায় থুইছে। এখন থেকে তুমি তোমার জন্ডে সামলাও। বহ তোমরা, আমি একটু আইতাছি। সীতারা বানুর কথায় আমি বোকা বনে গেলাম। কি বলে গেলেন উনি? হাত পিছনে রাখে আমাদের হাত করা এখনও কারো চোখে পড়েনি। আমি আলাবি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি মিটিমিটি হাসছেন। আমি আমার জনকে সামলাবো মানে? আপনি বুড়ো মানুষটাকে কি বলেছেন? আমার তো এখন মনে হচ্ছে আপনি পুরো এলাকায় ঢোল পিটিয়ে বলেছেন আমি আপনার বউ। আপনার সাথে আর এক মুহূর্ত থাকা যাবে না। তাড়াতাড়ি আমার হাত খুলুন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এক নিঃশ্বাসে আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। আলাবি ভাইয়া আমার দিকে একটু চেপে বসে বললেন, আমাকে এই আইডিয়াটা আগে কেন বললে না? তাহলে তো এত কষ্ট করতে হতো না। চলো তাহলে এখনই আইডিয়াটা কাজে লাগিয়ে ফেলি।
কথাটা শেষ করে আলাবি ভাইয়া বিছানা থেকে দাঁড়িয়ে পড়লেন। আমি হড়বড়িয়ে তাকে বললাম, কোথায় যাব? এখন আবার কোন অঘটন ঘটাতে চলেছেন? তুমি না একটু আগে বললে ঢোল পিটিয়ে পুরো এলাকাকে বলতে হবে। তোমার কথা ফেলি কি করে বলো? উফ, আপনি আসলে একটা খবিশ। তোমার তো দেখি আজকে ছাড়া পাবার কোনো ইচ্ছে নেই। কি বললেন? আরও একবার খবিশ বলে ফেলেছ। আজকে দিনের মধ্যেও তোমাকে ছাড়ছি না গজদন্তিনী। এই গজদন্তিনী উদয় হলো কোথা থেকে আবার? আলাবি ভাইয়া হুট করেই আমার অনেকটা কাছে এসে কানে কানে ফিসফিসিয়ে গলায় বললেন, গজদন্তিনী? তুমি কি জানো, তোমার গজদাঁত বিশিষ্ট হাসি দেখলে তোমার গজদাঁতে আমার ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেওয়ার প্রবল ইচ্ছা জাগে। কথাটা মনে আছে নিশ্চয়ই? এখন যদি আর একবার ছাড়া পাওয়ার কথা বলো, তবে আমার এই ইচ্ছেটা পূরণ করতে বেশি সময় লাগবে না। আলাবি ভাইয়া এইভাবে কাছে আসলেই আমার হৃৎপিণ্ড তার ধকধক শব্দধ্বনিকে ত্বরিত গতিতে বাড়িয়ে দেয়। আমার আঙ্গুলের ডগাগুলো ঈষৎ শীতল হয়ে যায়। আলাবি ভাইয়ার ফিসফিসে আওয়াজ শরীরে চিকন এক শিহরণের দোলা দিয়ে যায়। আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে আলাবি ভাইয়ের কাছ থেকে 2 কদম পিছিয়ে এলাম। মনের অভ্যন্তরে কেমন অনুভূতি অনুভব করছি তা নিজেও বুঝে উঠতে পারছি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে লজ্জা আমাকে পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে, যার কারণে চোখ তুলে তার দিকে তাকাতে অবধি পারছি না। মাথা নিচু করে ওভাবেই দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে দেখলাম সীতারা বানুর সাথে আরেকটা পিচি মেয়ে ভাত নিয়ে ভিতরে ঢুকলেন, সাথে তরকারিও আছে। আমাদের উদ্দেশ্য করে বললেন, খাড়াই আসো কেন? আমার ছোট চৌকিতে বইবার মন চায় না, তাই তো? না না, এমন কিছু না, আপনি ভুল ভাবছেন। তুমি আবার এগুলো এনেছো কেন? তোর লেগে আনছি নাকি? তুই তো দিনে 14 বার করে রাহস। জুইবুড়ি তো 14 বার রাহে না, এই প্রথম আইলো। খালি মুখে কি রাহন যায় ওরে? তার জুইবুড়ি ডাকটা অতি সামান্য হলো কেন যেন আমার কাছে খুব ভালো লাগলো। আমি হাসি মুখ করে বললাম, এতদিন আসিনি, তবে এখন থেকে আসবো। আর কি এনেছেন আমার জন্য? খুব খিদে পেয়েছে। দুপুরে এখনও খাওয়া হয়নি, তাড়াতাড়ি দিন। আমার এইটুকু কথাতে তার মুখে খুশির হাসি ফুটে উঠল। তাকে দেখিয়ে বুঝতে পারছি তিনি বেজায় খুশি হয়েছেন। খেতে বসে আমি আর আলাবি ভাইয়া পাশাপাশি বসে আছি। আমি আমার মতো খাওয়া শুরু করে দিলাম, কিন্তু আলাবি ভাইয়া চুপচাপ বসে আছেন। তাকে বসে থাকতে দেখে আমার যে কী পরিমাণ খুশি হচ্ছে। খুশির কারণ হলো হাত করা রয়েছে আমার বাম হাত, কিন্তু আলাবি ভাইয়ের রয়েছে ডান হাত। বেচারার মুখটা একেবারে দেখার মতন হয়েছে। মনে মনে আমি হাসতে হাসতে কয়টা গড়াগড়ি যে খেয়েছি তার হিসেব নেই। সীতারা বানু সামনে আছেন বলে মন ভরে হাসতে পারছি না। আলাবি ভাইয়াকে না খেয়ে চুপ করে বসে থাকতে দেখে সীতারা বানু বলে উঠলেন, কী হলো তোর? খাইতেছস না কেন? তোমার জুইবুড়ি তো খেতে দিচ্ছে না। কেন? আমার জুইবুড়ি তোরে কোন দিক দিয়ে ধরে রাখছে? আলাবি ভাইয়া আমার আর তার হাতটা সামনে এনে দেখালেন। আলাবি ভাইয়া বললেন, চাবি আমার অফিসে রেখে এসেছি। সীতারা বানু আমাদের দুজনকে দেখে হেসে ফেললেন। তারপর আমাকে বললেন, আমার নাতিটা একটু শয়তানি করে বেশি, এখন কি আর করবা? খাড়াও দেখি কী করা যায়। তার কথা শুনে আমি হাসি হাসি মুখ করে আলাবি ভাইয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। সীতারা বানু রুম ত্যাগের আগে আলাবি ভাইয়া বললেন, আমার কাছে কিন্তু উপায় একটা আছে। কি? আমাদের দুজনের হাত আটকানো, কিন্তু তোমার হাত তো আর আটকানো না। তাই জলদি এসে আমাকে আর তোমার জুইবুড়িকে খাইয়ে দাও। আলাবি ভাইয়ের কথায় আমিও হাত ধুয়ে নিলাম। সীতারা বানু এসে আমাদের দুজনকে খাওয়াতে শুরু করলেন। রক্তের সম্পর্ক থেকে যে আত্মার সম্পর্ক বড়, তার উদাহরণই সীতারা বানু। কত যত্নে আমাদের দুজনকে খাওয়াচ্ছেন। খাওয়া শেষ করে জানতে পারলাম এখানে মাগরিবের নামাজের পরে ছোট পরিসরে মিলাদ পড়ানো হবে। নিয়াজ ভাইয়াকে আমি নিজে কল করে বলি আমি এখানে আছি। ভেবেছিলাম নিয়াজ ভাইয়া বলবে আমি এখানে কি করি বা এখানে আসলাম কি করে, এসব জিজ্ঞেস করবে, কিন্তু ভাইয়া এসব কিছু জিজ্ঞেস করেনি। মনে একটা খটকা লাগলো। নিয়াজ ভাইয়া কিছু বলল না কেন? হাতকড়ার চাবি আনার জন্য শাফিন ভাইয়াকে পাঠানো হয়েছে। আলাবি ভাইয়াকে যখন বলেছি নামাজ পড়তে হবে, আলাবি ভাইয়াও আর দেরি করেননি, দ্রুত শাফিন ভাইয়াকে পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে হাতে টান পড়ল। দেখি আলাবি ভাইয়া আমাকে ধরে টানছেন। তার দিকে তাকাতেই উনি একটা মেকি হাসি দিয়ে বললেন, একটু ওয়াশরুমে যেতে হবে। তার কথায় কেমন প্রতিক্রিয়া করব বুঝতে পারছি না, তবে তাকে জব্দ করার ভালো সুযোগ পেয়ে গেলাম। আমি বললাম, তো যান, ধরে রেখেছি নাকি আমি? তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। আমি একটু ভ্রুকুচকে বললাম, কিসের কথা বলছেন? তুমি এখানে খুঁটি গেড়ে বসে থাকলে আমি ওয়াশরুমে যাব কি করে? তা আমি আপনার সঙ্গে একসাথে ওয়াশরুমে যাব কি করে? আমার কথায় তিনি দমে গেলেন। তারপর শাফিন ভাইয়াকে কল করে তাড়াতাড়ি করে আসতে বললেন। আমি আলাবি ভাইয়াকে বললাম, অন্যের জন্য গর্ত করলে নিজেকেই পড়তে হয় বলে অট্ট হাসিতে ফেটে পড়লাম। আনুমানিক 5 থেকে 6 মিনিটের মধ্যে শাফিন ভাইয়া চাবি নিয়ে এসে পড়লেন। হাতটা ছাড়া পেয়ে জোহরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে সীতারা বানু আর বাচ্চাগুলোর সাথে ভালোই সময় কেটে গেল। বিকেলের দিকে নিয়াজ ভাইয়া, ভাবি আর বাবাকে এখানে দেখে বেশ অবাক হলাম।
তাদের থেকে জানতে পারলাম নিয়াজ ভাইয়া এই জায়গা সম্পর্কে আগে অবগত ছিল, তবে ভাবি আর বাবা জানতে পেরেছে আজকে সকালবেলা নাকি আলাবি ভাইয়া নিয়াজ ভাইয়াকে কল করে সবাইকে নিয়ে এখানে মিলাদ উপলক্ষে আসতে বলেছেন। আমাকে ভার্সিটি থেকে আলাবি ভাইয়া এখানে নিয়ে আসবেন সেটা নাকি আগেই নিয়াজ ভাইয়াকে বলে দিয়েছিলেন। নিয়াজ ভাইয়াকে যখন আমি কল করেছিলাম তখন আমাকে চমকে দেওয়ার জন্যই নাকি বলেনি যে তারাও এখানে আসবে। আলাবি ভাইয়ের বাবা এই জায়গার নাম দিয়েছেন পরিবার। এখানে ঢোকার আগে গেটে দেখেছিলাম একটা সাইনবোর্ড টানানো পরিবার নামে। পরিবার থেকে আমরা প্রায় 8টার দিকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। 40 মিনিটের মতো সময় লাগে ওখান থেকে আমাদের বাসায় আসতে। রাতে ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে পড়ি তখন ফোনের রিংটোন বেজে ওঠে। আমার জানা ছিল এই সময়ে কে ফোন দিতে পারে, তাই ফোনটা রিসিভ করার জন্য যখন হাতে নিলাম তখন ফোনের স্ক্রিনে বর্ষণ সঙ্গী নামটা দেখি আলাবি ভাইয়ের বলা কথাগুলো মনে পড়ে গেল। তোমাকে এখানে এনে আজকে ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে না দেখিয়েই মিলাদ পড়িয়ে বিদায় দিয়ে দিতে পারতাম, কিন্তু বাচ্চাগুলোর কথা তোমাকে এই জন্যই বললাম যাতে তুমি জানতে পারো আমি কয়েকদিন ব্যস্ত থাকব, তোমার সাথে হয়তো দেখাটাও করতে পারবো না। তাই প্লিজ যখন আমি দিন শেষে কল করব তখন কথা না বললেও অন্তত ফোনটা রিসিভ করে কানে ধরে রেখো, তোমার নিঃশ্বাসের শব্দ শুনিয়ে না হয় রাত পার করব। আমার ভাবনার মধ্যে ফোনটা বাজতে বাজতে কেটে গিয়ে দ্বিতীয়বার বাজতে লাগলো। ফোনটা রিসিভ করে কথা বললাম না, কেবল কানে ধরে রাখলাম। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠটা চুপচাপ শুনতে ইচ্ছে করছে। ওপাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে আসলো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, সত্যি কথা বলবে না? এরপর তার আর কোনো শব্দ শোনা যায়নি, তবে আমরা কেউই কলটা কাটেনি। এভাবে কেটে গিয়েছে অনেকগুলো সেকেন্ড, অনেকগুলো মিনিট, অনেকগুলো ঘন্টা, আর সেই সাথে কেটে গেছে 5 দিন। এই 5 দিনে আমার সঙ্গে আলাবি ভাইয়ের কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু প্রতিদিন রাতে সে কল করত, তবে কেউ কোনো কথা বলতাম না। আলাবি ভাই কিছু সময় হ্যালো হ্যালো বলে চুপ হয়ে যেতেন। ওভাবেই কেটে যেত রাত। সকালে উঠে আমি কলটা কাটতাম। ঘড়িতে রাত 8:30। আমি নিয়াজ ভাইয়া আর ভাবি রেডি হচ্ছি, কারণ আমরা আজ বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাস রাত 9:30টায় ছাড়বে। নিয়াজ ভাইয়ের অফিস থেকে বাস দেওয়া হবে। যে রিসোর্টের ওপেনিং সেলিব্রেশনে যাচ্ছি আমরা, সেটা মূলত অন্য কারো নয়, ওটা আলাবি ভাইয়ার নিজের। তাই অফিসের প্রত্যেকটা স্টাফকে নেওয়া হচ্ছে, বলতে গেলে কিছুটা পিকনিকের মতো। অর্থাৎ এক কাজে দুই কাজ হচ্ছে। বাস স্ট্যান্ডে সারি সারি 3টা এসি বাসের সামনে আমি, নিয়াজ ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছি। ভাইয়ার কিছু কিছু কলিগ ইতিমধ্যে এসে পড়েছে। ভাইয়ার সাথে কুশল বিনিময়ের পর্ব শেষ করে তাদের মধ্যে কেউ বাসে উঠেও পড়েছে। আমাদের দাঁড়িয়ে থাকার কারণ হলো আলাবি ভাইয়া। আমি যতটুকু জানি আলাবি ভাইয়ার সঙ্গে সজল ভাইয়াও আসবে। আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আলাবি ভাইয়া আর সজল ভাইয়া আমাদের সামনে উপস্থিত হলেন। এই মুহূর্তে মনে হচ্ছে আলাবি ভাইয়া পুরো দুনিয়া উল্টে গেলেও তার শুভ্র বর্ণকে কোনোদিন ছাড়বেন না। অবশ্য দুনিয়া কখনো উল্টাবে না, এটা তো কথার কথা বললাম। তবে একটা কথা না বললেই নয়, তা হলো আলাবি ভাইয়াকে পাঞ্জাবিতে সবচেয়ে বেশি মানানসই লাগে। আলাবি ভাইয়ার উপর চোখ পড়তে উপলব্ধি করতে পারলাম তার ক্লিন শেপ করা ক্ষুদ্রতম দাড়ি ঘনত্বের ছোঁয়া পেয়েছে। আজ অনেক দিন বাদে সে চশমা পরিহিত আলাবি মাশরুককে দেখতে পাচ্ছি। যে শাল নিয়ে এত কাহিনী হয়ে গিয়েছিল, সেই রকমই একটা কালো বর্ণের শাল তার গলায় বিদ্যমান। তাকে দেখে মোটেই কেউ বলবে না সে কোথাও ঘুরতে যাচ্ছেন, তাকে দেখে বলবে সে কোনো সভায় নেতৃত্ব দিতে যাচ্ছেন। আলাবি ভাইয়া আর সজল ভাইয়া একা আসেননি, তাদের সঙ্গে রয়েছে আরও 3টে অচেনা মুখ দেখা যাচ্ছে। একজন 32 থেকে 33 বছরের পুরুষ রয়েছে, তাসফি ভাবির সমবয়সী একটা আপু রয়েছে, আর সেই সাথে রয়েছে কিশোরী বয়সের একটা মেয়ে, মনে হচ্ছে 15 কি 16তে পদার্পণ করেছে। সজল ভাই আমাদের উদ্দেশ্য করে বললেন, সরি গাইস লেট করানোর জন্য। আসলে এই 2 লেডিসের জন্য লেট হয়ে গিয়েছে আমাদের। পরিচয় পর্বে জানতে পারলাম কিশোরী বয়সের মেয়েটা আলাবি ভাইয়া আর সজল ভাইয়ের ফুফাতো বোন। বলে রাখা ভালো, সজল ভাইয়া আর আলাবি ভাইয়া দুজন কিন্তু চাচাতো ভাই, আর যে দুজন রয়েছে ওরা আলাবি ভাইয়ের বড় ভাই আর ভাবি। সব কিছু চেক করে আমরা বাসে উঠে পড়লাম। ঠিক 9:45 আমাদের বাস বান্দরবান জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিছু কিছু মানুষ আগেই বাসে উঠে যাওয়াতে আমরা সবাই একসাথে বসতে পারলাম না, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বসতে হয়েছে। একেবারে সামনের সিটের দিকে বসেছে ফারাবি ভাইয়া আর মিথিলা আপু। রেনুবা মেয়েটা আর আমি একেবারে শেষের দিকে বসেছি। আমাদের ঠিক পেছনে ছিটিয়ে আলাবি ভাইয়া আর সজল ভাইয়া বসেছেন। নিয়াজ ভাইয়া আর তাসফি ভাবি বসেছেন আমাদের 2টো সিট আগে। আমাদের বাস ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই 1 ঘন্টায় রেনুমার সাথে কথা বলে যা বুঝতে পারলাম তাতে মনে হলো রেনুমা অনেকটাই চঞ্চল স্বভাবের, মিশুকও বলা যেতে পারে, তবে মেয়েটা কথা একটু বেশি বলে।
ওর এই বেশি কথা বলাটা আমার কাছে মোটেও বিরক্ত মনে হচ্ছে না, কারণ আমিও কোনো কথা বলার সঙ্গী পেলে পুরো রাজ্যের কথা বলে ফেলতে পারি। সেই দিক দিয়ে চিন্তা করলে কথা আমিও বেশিই বলি। আমাদের দুজনেরই কথা বেশি বলার অভ্যাস আছে বলেই এই 60 মিনিটের মধ্যেই জানতে পারলাম রেনুমা সজল রোগে আক্রান্ত। মানে ফুফাতো বোন যখন মামাতো ভাইয়ের প্রেমে হাবুডুবু খায়। মেয়েটা সবে নবম শ্রেণীতে পা দিয়েছে, কিন্তু সপ্তম শ্রেণীতে থাকতেই নাকি সে সজল ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছে। অর্থাৎ যখন সজল ভাই ফ্রান্সে ছিলেন, রেনুমার এই প্রেমে পড়ার কথা ওদের কাজিন গোষ্ঠী সকলেরই জানা আছে। স্বয়ং সজল ভাইয়া নিজেও জানেন। শুধু বড়রা এ বিষয়ে অবগত নন। এ বিষয়ে সজল ভাইয়ের কথা হলো সে বাবা মার পছন্দ মতে বিয়ে করবে, তাই রেনুমার থেকে দূরে দূরে থাকে সজল ভাইয়া। রেনুমার কথায় প্রথমে মনে হচ্ছিল এটা ওর কিশোরী মনের আবেগ, তবে এখন মনে হচ্ছে সজল ভাইয়াকে ভালো না বাসলেও অতিরিক্ত মাত্রায় পছন্দ করে। কে বলতে পারে, হয়তোবা এই অতিরিক্ত মাত্রায় পছন্দটাই ভালোবাসায় পরিণত হবে। বাসটা জানালা খোলার কোনো ওয়ে নেই। মোটা কাচকে ভেদ করেই বাইরের দৃশ্য দেখতে হচ্ছে। জানালার পাশে বসে যদি বাইরের দৃশ্য উপভোগ না করি তাহলে তো জানালার পাশে বসাই বৃথা। তবে এই মুহূর্তে বাইরের দৃশ্য দেখার চেয়ে চোখ বন্ধ করে রাখাটাই সমীচীন মনে করছি, কারণ ওই মোটা কাচ ভেদ করে বাইরের দৃশ্য দেখতে দেখতে চোখ সহ মাথায় চিনচিন ব্যথা অনুভব করছি। একরাশ বিরক্তি নিয়ে চোখ জোড়া বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিলাম। একটু পরে নাকে একটা পরিচিত সুবাস এসে ভিড় জমাতে ফট করে চোখ খুলে ফেললাম। আমার মস্তিষ্ক আমাকে যা জানান দিচ্ছে ঠিক তাই হয়েছে। আমার পাশে আলাবি ভাইয়া এসে বসেছেন। দ্রুত পিছনের সিটে তাকাইতে দেখি রেনুমা সজল ভাইয়ের সাথে বসে বসে বকবক করে যাচ্ছে, কিন্তু বেচারি হয়তো খেয়ালই করেনি যে সজল ভাইয়ার কানে ইয়ারপড লাগানো। ইতিমধ্যে বাসের ভিতরে থাকা লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। অনেকে ঘুমিয়েও পড়েছে। মাথার চিনচিনে ব্যথাটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে। কথা বলতে মোটেই ইচ্ছে করছে না, তাই আলাবি ভাইয়াকেও জিজ্ঞেস করা হলো না সে এখানে কেন বসেছে। পুনরায় সিটে মাথাটা এলিয়ে দিলাম। হঠাৎ করে কপালে একজোড়া শক্তপোক্ত হাতের ছোঁয়াতে চোখ মিলে তাকালাম। দেখি আলাবি ভাই আমার সিটে কিছুটা বাঁকা হয়ে বসে আমার মাথায় হাত দিয়ে টিপে দিচ্ছেন। আমি সোজা হয়ে বসে তার হাত সরিয়ে দিয়ে হড়বড়িয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? তিনি তর্জনী আঙ্গুলটা তার দুই ঠোঁট যুগলের মধ্য বরাবর চেপে ধরে মুখ দিয়ে শব্দ করলেন, শশ। তারপর আমার দুই বাহু ধরে আমাকে আগের মতো করে সিটে এলিয়ে দিলেন। কিন্তু আমি ত্বরিত গতিতে আবার সোজা হয়ে বসে পড়লাম। বসে তাকে জিজ্ঞেস করলাম, এমন করছেন কেন? এখানে কে আপনার? আর আমার এই ছোট্ট মাথাটা আপনার অমন দানবের মতো হাত দিয়ে চেপে ভেঙে ফেলবেন নাকি? আমার কথাটা শেষ হতেই আলাবি ভাইয়া হুট করে আমার হাত ধরে উপরে পিঠে একটা চুমু খেয়ে বসলেন। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছে যে আমি বুঝে ওঠার আগেই আমার হাতটা তিনি ছেড়ে দিয়েছেন। আমার হাতটা ছেড়ে দিতে অনুভব করলাম হাতের উপর পিঠে কেমন যেন ভিজে ভিজে মনে হচ্ছে। যখন বুঝতে পারলাম আসলে ভিজে জিনিসটা কি, তৎক্ষণাৎ হাতটা আলাবি ভাইয়ের বাহুতে পাঞ্জাবির সাথে ঘষতে ঘষতে বলে উঠলাম, ইছি খচ্চর লোক, আপনি আমার হাতে থুতু লাগালেন কেন? তোমার ভাগ্য ভালো যে তোমার গালে লাগায়নি। এখন আমাকে আমার কাজ করতে না দিলে গালে যেটা লাগেনি তাও লাগিয়ে দেব। কথাটা বলি আর এক মুহূর্ত দেরি করলেন না। আমার দুই কানের উপর তার দুই হাত দিয়ে মাথাটা সিটের সাথে লাগিয়ে দিলেন। আমি তার দিকে আরও চোখে তাকাতেই এক হাত আমার চোখের উপর চেপে ধরে বললেন, নো মোর টক। আমি আর কথা বাড়াতে গেলাম না। এমনি মাথা ব্যথা করছে তাই চুপচাপ বসে দিলাম। আলাবি ভাইয়া মাথাটা টিপে দেওয়াতে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। এক পর্যায়ে আমার চোখ জোড়ে গভীর ঘুম নেমে এলো। ঠিক কয়েক ঘন্টা ঘুমিয়েছি তা বলতে পারবো না, কারণ তখনকার সময়টা মনে নেই। কিন্তু এখন সময় 4টা বেজে 7 মিনিট। এসি এখনও চালু আছে। আমি চোখ মেলতেই নিজের মাথা আলাবি ভাইয়ের কাঁধের উপর আবিষ্কার করলাম। আমার হিজাব পরিহিত মাথার তালু বরাবর আলাবি ভাইয়ের গাল এসে ঠেকেছে। তিনি এখনও ঘুমে বিভোর। খেয়াল করলাম তার কালো রঙা শালটা আমার উপরে কিছুটা কাঁথার মতো করে দেয়া। ঘুমের রেশ এখনও কাটেনি, তাই কিছু সময় এইভাবে চুপচাপ বসে রইলাম। আমাদের পাশের সিঙ্গেল সিটে যে ব্যক্তি বসেছে খেয়াল করলাম ঘুমাতে ঘুমাতে তার মুখ হা হয়ে আছে। আমার দৃষ্টির সীমানা যত দূর যায় ততদূর চোখ বুলিয়ে পরখ করে দেখি সকলে ঘুমানো। বাইরে এখনও আলো ফোটেনি। আমি আলাবি ভাইয়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছি না, কিন্তু এই মুহূর্তটাকে আমার ভালো লাগার তালিকায় লিপিবদ্ধ করে নিচ্ছি। হাত ঘড়িটায় আরও একবার চোখ বুলাতে দেখি 4টা বেজে 15 মিনিট। আমার মস্তিষ্ক হঠাৎ করে জানান দিল আমাদের দুজনের এই অবস্থা থাকাটা অন্য কারো চোখে পড়লে অনেক দৃষ্টিকটু দেখাবে। তাই আমি খুব ধীরে ধীরে সতর্কতার সহিত আলাবি ভাইয়ের মাথাটা সিটের সঙ্গে এলিয়ে দিলাম। তার চোখের চশমাটা খুলে আমার হাতের মুঠোয় নিয়ে নিলাম। শালটাকেও তার গায়ে কাঁথার মতো জড়িয়ে দিলাম। যেই না শালটা জড়িয়ে দিয়ে তার কাছ থেকে সরে আসতে নিলাম, অমনি আলাবি ভাই হুট করে আমার হাত ধরে বসলেন। এমনটা হয় আমি হকচকিয়ে উঠলাম।
আলাবি ভাই আমার দিকে তার মুখ মাখা ফোলা ফোলা চোখ জোড়া দিয়ে তাকালেন। কোথাও একটা শুনেছিলাম দিনের অন্য সময়ের চাইতে নাকি সকালবেলা ঘুম থেকে ওঠার পরের মুহূর্তে মানুষের সৌন্দর্য সবচেয়ে বেশি বেড়ে যায়। কথাটা মোটেও আমার কাছে যুক্তিসঙ্গত মনে হতো না, কারণ আমি ঘুম থেকে উঠে মুখে তৈলাক্ত ভাব ছাড়া আর কিছুই খুঁজে পাইনি কোনোদিন। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সেই কথাটা আলাবি ভাইয়া সত্যি বলে প্রমাণ করে দিয়েছেন। সত্যি সত্যি আজ এই মুহূর্তে আলাবি ভাইয়াকে আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে। আলাবি ভাইয়ের কণ্ঠ শুনে আমার সম্বিত ফিরে এলো। আমার ঘুমন্ত অবস্থায় সুযোগ নিতে যাচ্ছিলে? আমাকে বললেই তো পারো। ইউ নিড এ হাগ, কামন। আসলে একটাই তো হাগ, ব্যাপার না। তার কথায় আমি রেগে গিয়ে বললাম, কি আমি সুযোগ নিতে যাচ্ছিলাম? বরং আপনি তো সুযোগ নিয়েছেন। আপনি তো এসে তখন আমার পাশে বসে মাথা টিপতে। এইটুকু বলেই থেমে গিয়ে আবারও বললাম, দাঁড়ান দাঁড়ান, আপনি তখন আমার মাথা টিপছিলেন কেন? আর আপনি জানলেন কি করে আমার মাথা ব্যথা করছে? এমনি এমনি বাতাসেই তো আর বড় হয়নি। তুমি না বললেও তোমার চোখ আমাকে বলে দেয় তোমার কি প্রয়োজন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করলেন না। আমার হাত থেকে তার চশমাটা নিয়ে পেছনের সিটে গিয়ে রেনুমাকে সামনে পাঠিয়ে দিলেন। আলাবি ভাইয়াকে যত দেখছি ততই মনে হচ্ছে তার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমার মস্তিষ্ক বলে তাকে কিছু সময়ের জন্য দূরে দূরে রেখে শাস্তি দেওয়া দরকার, কিন্তু মন বলে জুই, তাকে আগলে আপন করে নে। তোকে ভালোবাসার মানুষ এর অভাব না হলেও তার মতো করে কেউ তোকে ভালোবাসবে না। রেনুমা আমার পাশে আসার পর জানতে পারি ওর ভাষ্য মতে আলাবি ভাইয়া ওকে সজল ভাইয়ের সাথে বসার সুযোগ করে দেওয়ার জন্যই সামনে এসে আমার সাথে বসেছেন। ঘড়িতে যখন ঠিক 5:18 তখন আমরা বান্দরবানের জেলা শহরে এসে পৌঁছাই। এখান থেকে যে গাড়িগুলো যায় ওগুলোকে মূলত চাঁদের গাড়ি বা চাঁদের গাড়ি বলা হয়। চাঁদের গাড়িতে করে আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা থাকার জন্য যে রিসোর্ট বুক করেছি সেখানে এসে পৌঁছালাম। এর মাঝে একবার চেকপোস্টে গাড়ি থেমেছিল। রিসোর্ট থেকে একজন লোক এসে আমাদের রিসিভ করে রিসোর্টের ভিতর নিয়ে গেল। এই রিসোর্টটায় মোট 20টা সিঙ্গেল রুম রয়েছে। প্রত্যেকটাকে বলা হয় ভিলা। আনুমানিক 40 থেকে 50 মিটার দূরত্বে এক একটা ভিলা স্থাপিত হয়েছে। প্রত্যেকটা ভিলায় 2 থেকে 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে। 1 নম্বর ভিলায় উঠেছে ফারাবি ভাইয়া আর মিথিলা আপু, 2 নম্বর ভিলায় আলাবি ভাইয়া আর সজল ভাইয়া, 3 নম্বর ভিলায় আমি আর রেনুমা উঠেছি, আর 4 নম্বর ভিলায় নিয়াজ ভাইয়া আর ভাবিকে দেওয়া হয়েছে। এরপরের বাকিগুলোতে অন্যান্য কলিগদের দেওয়া হয়েছে। আমরা কালকে আলাবি ভাইয়া রিসোর্ট ওপেনিংয়ে যাব। আমরা যে যার যার ভিলায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য বের হলাম। এখানে রিসোর্টের ভিতরে খাবারের জন্য ছোটোখাটো একটা রেস্টুরেন্ট রয়েছে। যদি সবাই মিলে একসঙ্গে খেতে চাই তাহলে ওরা সেই ব্যবস্থা করে দেবে, অর্থাৎ বড় ডাইনিং টেবিলের মতো ব্যবস্থা করে দেবে। আবার যদি চাই ছোট টেবিলের ব্যবস্থাও করে দেবে। তাই আমরা 8 জন একসঙ্গে খেতে বসলাম। অন্য টেবিলে নিয়াজ ভাইয়ার অফিসের কলিগ 4 জন করে বসেছে। খাবার টেবিলে মিথিলা আপু আর ফারাবি ভাইয়ার সঙ্গে টুকটাক কথা হলো। ফারাবি ভাইয়া আর মিথিলা আপু নিয়াজ ভাইয়ার বোন হিসেবে নাকি আগে থেকেই আমাকে চেনেন। খাওয়ার আগে নিয়াজ ভাইয়া বাবাকে কল করে জানিয়ে দেয় আমরা এখানে পৌঁছে গিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা নিজ নিজ ভিলায় ফেরত আসলাম। আমরা যে রিসোর্টে উঠেছি তা নীলগিরির খুবই কাছেই। আমাদের ভিলার ছোট্ট বারান্দায় দাঁড়ালে নীলগিরির হ্যালিপ্যাডের কিছু অংশ এখান থেকেই দেখা যায়। প্রত্যেকটা ভিলাতে ছোটোখাটো একটা কিচেন রয়েছে। রাতে রেস্টুরেন্ট বন্ধ থাকলেও যেন এখানে চা কফি বানিয়ে খেতে পারি। এখন বাজে ঠিক সকাল 7:30। আমরা সবাই রেস্ট নিয়ে ঠিক 12টার মধ্যেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নামাজের পরে নীলগিরি ঘোরার উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু আমরা এখানে পিকনিকের উদ্দেশ্য করে আসিনি, সেহেতু অন্যান্য কলিগরা তাদের মতো করে ঘোরাফেরা করবে আর আমরা আমাদের মতো ঘোরাফেরা করব। দুপুরে খাওয়া দাওয়া সেরে সাধুকে কল দিয়ে জানিয়ে দিই আমরা খুব ভোরে এখানে এসে পড়েছি। ওর সাথে কথাবার্তা শেষ করে জোহরের নামাজ পড়ে আমরা সবাই নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ি। নীলগিরি থেকে ঘোরাফেরা করে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। নীলগিরিতে একটা হোটেলে আমরা বিকেলে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। নীলগিরি থেকে ফিরে বিশ্রামের পর রাত 9টার দিকে রাতের খাবার খেয়ে সবাই ফারাবি ভাইয়া আর মিথিলা আপুর ভিলায় জড়ো হলাম, কারণ তাদের বারান্দাটা সবচাইতে বড় আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর। সবাই মিলে বারান্দাতেই আড্ডার আসর বসিয়ে দিলাম। সবাই বলতে আমি আর রেনুমা বাদে। ভাইয়া ভাবি আপু ওরা সবাই ওদের ভার্সিটি লাইফের কথা বলছে, মাঝে সাঝে অন্যান্য কথাও বলছে। আমি আর রেনুমা 2-1টা কথা বলছি মাঝখান দিয়ে। ওদের আড্ডায় বসে থাকতে খুব একটা ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না। হঠাৎ করে সজল ভাইয়া বলে উঠলেন, আলাবি কিন্তু আমাদের ফ্যামিলি সিঙ্গার। আগে কলেজ লাইফে থাকতে মাঝে মাঝে যখন সব কাজিনরা এক হতাম তখন ও থাকতো আমাদের আড্ডার মধ্যমণি। তার কারণ ছিল ওর গান। আলাবি ভাইয়া শুরু করে ফেলো। দোস্ত, আজকে এই জায়গার মধ্যমণি হয়ে যা, নে শুরু কর।
ওদের জোড়াজুড়িতে আর টিকতে না পেরে আলাবি ভাইয়া কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই খালি কণ্ঠে গাইতে লাগলেন। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকেই আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই, তোমাকেও তোমাকে, স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে চাই, তোমাকে ও তোমাকে। রেনুমার ডাকে সকালে ঘুম থেকে উঠলাম। রেনুমা বলেছিল ও সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না। আমার অ্যালার্মের আগেই ও আমায় ডেকে দিয়েছে। আমি বিছানায় বসে চোখ বন্ধ করেই বললাম, রাতের চাঁদ মনে হচ্ছে দিনেই দেখতে পাচ্ছি, তা ব্যাপারটা কি? ভোরবেলায় উঠে পড়লে যে? আরে এখন বাজে 4:35, তুমি তো একটু পরেই নামাজের জন্য উঠতে, তাই আর কি। আমি চোখটা খুলে ওর দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে গলা অবিশ্বাসে রেস্ট টেনে বললাম, আমাকে ওঠানোর জন্য? সত্যি তো? সত্যি না তো কি মিথ্যা নাকি? আমি একটু অনুকরণ করার ভঙ্গিমায় বললাম, কেউ একজন বলেছিল, ইস, ওনাকে যদি রাত দিন 24 ঘন্টায় বসে বসে দেখতে পারতাম। আপু, কালকে কিন্তু আমাকে ভোরবেলায় ডেকে দিবে। আমি কথাটা শেষ করতে দেখি রেনুমা দৃষ্টি লুকানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে। আসলে কাল রাতেই এক ফাঁকে রেনুমা কথার তালে তালে এই কথাটা বলে ফেলেছিল। রেনুমার একটা স্বভাব হলো পেটে কথা হজম করতে পারে না, আর তার থেকে আরেকটা মজার স্বভাব হলো সজল ভাইকে উনি ওনার বলে সম্বোধন করেন, সামনাসামনি আপনি বলে কথা বলে। এ পর্যন্ত ভাইয়ার ডাক ওর মুখ থেকে শুনিনি। আমাকে বলেছিল ভোরবেলা যেন ওকে আমি ডেকে দিই, কিন্তু আমার আগে দেখি ওই উঠে গেছে। এখন তো আমারই ডাউট হচ্ছে ও সারা রাত ঘুমিয়েছে কিনা। আমি বসে বসে যখন কালকের কথা ভেবে যাচ্ছিলাম তখন রেনুমা বলে উঠল, তুমি যে ভাবছো ঠিক তাই। এখন উঠেই যখন গিয়েছি তাহলে ফজরের নামাজটা পড়ে চলো তাড়াতাড়ি বাইরে যাই। ওহো, এত তারা? ঠিক আছে, চলো তাহলে। দুজনে মিলে নামাজ পড়ে কিছু সময় পরে 5:30টার দিকে ভিলা থেকে বের হলাম। আমি আমার পরনে 3 পিসটার ওড়নাটা ভালো করে মাথায় দিয়ে নিলাম। আমরা বের হতে দেখি নিয়াজ ভাইয়া আর ভাবিও বের হয়েছে। নিয়াজ ভাই আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, শোন, রিসোর্টের শেষ মাথায় একটু ফাঁকা স্পেস আছে, বসার জায়গাও আছে। আমরা নাস্তা করে আপাতত ওখানটা ঘুরে দেখে আসব। তোরা দুজন চাইলে সামনে এগোতে পারিস, আমি আলাবিদের কল করে ডেকে নিচ্ছি। রিনুমা ফট করে বলে উঠল, না না, আমরা আগে আগে যাব কেন? চলেন একসাথেই যাই। আমি ওর কাণ্ডে মিটমিটিয়ে হাসলাম। নিয়াজ ভাইয়া আলাবি ভাইয়াদের কল করতেই দেখতে পেলাম তারা দুজন অলরেডি ভিলা থেকে বের হচ্ছে। আলাবি ভাইয়াকে দেখলাম সাদা টি-শার্টের সঙ্গে সাদা ট্রাউজার পরেছেন। তার চুলগুলো এক হাত দিয়ে পেছনে চেপে দিয়ে আমাদের সামনে এসে হাজির হলেন। হঠাৎ করে এক উদ্ভট ভাবনা মস্তিষ্কে হানা দিল। মনে মনে চিন্তা করছি, যদি আলাবি ভাইয়ের চশমার কালো ফ্রেমটা শুভ্র রং স্থান পেত, কালো চুলগুলো যদি শুভ্র রং স্থান পেত, চোখের ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়ি, গালের দাড়ি পর্যন্ত যদি শুভ্র রং ছেয়ে যেত, তাহলে কেমন হতো? নিশ্চয়ই তাকে শুভ্র ভূত বলে ডাকতো সবাই, অথবা বলতো শুভ্র আলাভি। তাকে ভূত ভেবে বেজায় হাসি পেল। মনে মনে যখন তাকে ভূত সাজাচ্ছিলাম তখন খেয়াল করলাম ফারাবি ভাইয়া আর মিথিলা আপু এসে পড়েছে। রিসোর্টটা আমাদের ঘুরে দেখা হয়নি তেমনভাবে, তাই কিছু সময় এখানে ঘুরে ফিরে আমরা রিসোর্টের ওপেনিংয়ে 9টার দিকে বের হব। সবাই মিলে ধীর পায়ে এগোতে এগোতে রিসোর্টের শেষ প্রান্তে এসে পড়লাম। এখানে এসে দেখি অবাক কাণ্ড। খোলা আকাশে রং বেরঙের ঘুড়ির মেলা বসেছে। লাল, নীল, হলুদ, সবুজ রঙের ঘুড়ি স্বচ্ছ নীল আকাশটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। খোলা জায়গাটায় ঘুরতে আসা নানান বয়সের পর্যটকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটাই সামলাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো মনে হচ্ছে উকি ঝুঁকি দিয়ে ঘুড়ি বিলাস করে যাচ্ছে। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা সবুজ গাছগুলো কাল শেষ রাতে হওয়া বর্ষণে স্নান করে গায়ে স্নিগ্ধতা জড়িয়ে মুগ্ধ করেছে আগত পর্যটকদের। আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। মাঝে মাঝে তুলনায় শুভ্র মেঘ এসে আমাদের দেখা দিয়ে যাচ্ছে। আমাদের সামনে হাজির হলেন রিসোর্টের ম্যানেজার। তার হাতে থাকা ফাইলটি একটু নেড়ে আলাবি ভাইকে উদ্দেশ্য করে বললেন, গুড মর্নিং স্যার। আমাদের এখানে আমরা ঘুড়ি উৎসব নামে একটা ছোটোখাটো উৎসবের আয়োজন করেছি। আমাদের পক্ষ থেকে এখানে আসা পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছে এই উৎসব। স্যার, আপনারা চাইলে এনজয় করতে পারেন। সকালবেলা ঘুড়ি উৎসব, ব্যাপারটা কেমন হয়ে যায় না? স্যার, আসলে বিকেলে দেখা যায় পর্যটকদের অনেকে ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে ফিরে আসে। সব দিক চিন্তা করে সেজন্য আমরা সকালের দিকে আয়োজন করেছি। ইন্টারেস্টিং তো ভাই সব। চলো তাহলে একবার প্রতিযোগিতা হয়ে যাক, আলাবি ভাইয়া ম্যানেজারের উদ্দেশ্যে বলেন। ঠিক আছে, আমরাও তাহলে পার্টিসিপেট করব। শুরু হয়ে গেল তাদের 4 জনের ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতা। কিছু কিছু মানুষ নিজেদের ঘুড়ি ওড়ানো বাদ দিয়ে নিয়াজ ভাইয়াদের ঘুড়ি প্রতিযোগিতা উপভোগ করছেন।
আমি, রেনুবা, তাসফি ভাবি আর মিথিলা আপু বসার জন্য যে বেঞ্চ রয়েছে সেখানে বসে বসে তাদের দেখেছি। সজল ভাইয়া আর নিয়াজ ভাইয়ার ঘুড়ি অনেক আগেই আকাশ থেকে বিদায় নিয়েছে। এখন আলাবি ভাইয়া আর ফারাবি ভাইয়া মানে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে। টান টান উত্তেজনার ইতি ঘটিয়ে ফারাবি ভাইয়া প্রথম হলো। আমরা যেখানে বসে আছি তার পাশেই আর একটা বেঞ্চ আছে। সজল ভাইয়া আর আলাবি ভাইয়া সেখানে বসে পড়লেন। আলাবি ভাইয়াকে লেগ পুল করতে করতে ফারাবি ভাইয়া এসে আমাদের সামনে দাঁড়িয়ে পড়লেন। ফারাবি ভাইয়া মিথিলা আপুকে উদ্দেশ্য করে বললেন, মিথু, চলো আজকে তোমাকে ঘুড়ি ওড়ানো শিখিয়েই ছাড়বো। এখন? এখানে? ফারাবি ভাইয়া মিথিলা আপুর এক হাত ধরে বসা থেকে টেনে তুলে বললেন, হ্যাঁ এখন, এই মুহূর্তেই চলো। তারা যেতেই ভাবি নিয়াজ ভাইয়াকে বলল, প্লিজ চলো না, আমরাও ঘুড়ি ওড়াই। এই সময় একদমই না। প্লিজ চলো না, বেশি সময় না, প্লিজ প্লিজ প্লিজ, বেশি নড়াচড়া করবে না। তুমি বললে সারা জীবনও নড়াচড়া করবো না, এখন প্লিজ চলো। নিয়াজ ভাইয়া স্মিথ হেসে বলল, ওকে চলো। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি নিয়াজ ভাইয়ার দুই বাহুর মধ্যে তাসফি ভাবি দুজনই এক নাটাই দিয়ে ঘুরে ওড়াচ্ছে। ফারাবি ভাইয়া আর মিথিলা আপুরও একই অবস্থা। পাশ থেকে রেনুমা বলে উঠল, হাও রোমান্টিক। আমাদের দুই বেঞ্চের দূরত্ব বেশি নয়। রেনুমার বলা কথাটা শুনে সজল ভাইয়া বলল, তুই এইটুকুন বয়সে রোমান্টিকের কি বুঝিস? আপনি তো বুড়ো বয়সে রোমান্স কি বুঝলেন না? এক চড়ে দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। তোর মাকে এখনই কল দিয়ে জানাচ্ছি। কি বলবেন? আপনি বুড়ো বয়সেও রোমান্স শিখতে পারেননি বলবেন? রেনুমার বলা কথায় আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। কিছুটা শব্দ করেই হেসে ফেললাম। রেনুমা যে সজল ভাইয়াকে জব্দ করায় ওস্তাদ তা বুঝতে বাকি নেই। আলাবি ভাইয়া বলে উঠলেন, ভাই, মানসম্মান আর প্লাস্টিক বানানোর ইচ্ছা থাকলে আরও কিছুক্ষণ বসতে পারিস। তৎক্ষণাৎ সজল ভাইয়া হনহন করে চলে গেলেন। সজল ভাইয়ের প্রস্থানের সঙ্গে সঙ্গে খিলখিল করে আমি আর রেনুমা হাসতে শুরু করলাম। আমাদের হাসির মাঝেই আলাবি ভাইয়া রেনুমাকে বললেন, যা তো, গিয়ে দেখ তোদের ভিলায় গিফট পৌঁছেছে নাকি। রেনুমা উত্তেজিত হয়ে বলল, কিসের গিফট? গেলেই তো জানতে পারবি, যা গিয়ে দেখ। রেনুমা আমার এক হাত ধরে বলল, জুই আপু চলো। আমি রেনুমার সাথে যাওয়ার জন্য উঠতেই আলাবি ভাইয়া বলে উঠলেন, ওর যাওয়ার দরকার নেই, তুই গিয়ে দেখ। কথাটা শুনে আমি বলে উঠলাম, আমি যাব না কেন? কারণ গিফট ওর, ও যাবে। আলাপি ভাইয়া আবার রেনুমাকে উদ্দেশ্য করে বললেন, কী রে, তুই এখানে দাঁড়িয়েছে? তার কথা রেনুমা একাই চলে গেলেন। রেনুমা চলে যেতেই আলাপি ভাইয়া হুট করে আমার সামনাসামনি দাঁড়িয়ে পড়লেন। তার এইভাবে দাঁড়ানোতে আমি দুপা পিছিয়ে গেলাম। আলাপি ভাইয়া আমাকে বললেন, তখন ম্যানেজার কি বলেছিল মনে আছে? আমি একটু ভ্রুকুচকে বলে উঠলাম, কি বলেছিল? এনজয় করতে বলেছিল। করেন এনজয়? আমাকে বলছেন কেন? ওকে লেটস গো বলে আমার হাত ধরে হাঁটা ধরলেন। 20 নম্বর ভিলার পেছনে এসে আমার হাত ছেড়ে দিলেন। আমার মনে প্রশ্ন জাগলো, উনি এখানে আনলেন কেন? তাও আবার একা? হায় হায়, আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবেন না তো? এখান থেকে ভূপৃষ্ঠ ভালোই নিচে, মানুষ পড়লে ওঠার কোনো চান্স নেই। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম, দেখি পাশে উনি নেই। পিছনে ফিরে তাকাইতে দেখি ওনার হাতে একটা খাঁচা, সেখানে 3টে টিয়া পাখি দেখা যাচ্ছে। আমি উৎফুল্লতার সহিত বললাম, টিয়া পাখি? কি করবেন এগুলো? পাখি খাঁচায় পরে রাখার জিনিস নয়, আল্লাহ তো এদের ডানা এমনি এমনি দেয়নি। আসো, এদিকে আসো। আমি তার কাছে যেতেই একটা পাখি আমার হাতে তুলে দিলেন। পাখিটা হাতে নিতেই খুশি লাগছে অনেক। হাতের মধ্যে নিয়ে পাখিটাকে দেখতে লাগলাম। হুট করে আলাবি ভাইয়া আমার পেছনে দাঁড়িয়ে পড়লেন। আমি 2 হাতে পাখিটাকে ধরে রেখেছি। আলাবি ভাইয়া পেছন থেকে আমার হাত ধরে পাখিটাকে আলগা করে নীল আকাশে মুক্ত করে দিলেন। পাখিটা উঠতে উঠতে চলে যাচ্ছে। কানের কাছে ফিসফিসিয়ে আওয়াজে ভেসে আসলো, ইটস ওয়াজ ইউর গিফট। 3টা পাখি ছেড়ে দেওয়ার পর দুজন পাশাপাশি দাঁড়িয়ে পাখিদের চলে যাওয়া দেখছি। আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, একটা কথা বলি? আলাবি ভাই আকাশপানে তাকিয়ে বললেন, বলে ফেলো। সাদা রং ছাড়া আপনি অন্য রঙের জামা পরেন না কেন? সাদা জামায় দাগ পড়লে কিছু দাগ উঠবে, কিছু দাগ উঠবে না। যে দাগগুলো উঠবে সেগুলো তাদের ছাপ রেখে যাবে সারা জীবনের জন্য। আমি যখন সাদা পাঞ্জাবি পরি তখন সবসময় দাগ থেকে মুক্ত রাখার চেষ্টা করি। আমি যে পথে চলছি এ পথে সৎ থাকাটা কিছুটা কষ্টের। রাজনীতির মাঠে নামলে আমার এই সাদা পাঞ্জাবি আমাকে মনে করিয়ে দেয় চরিত্রের দাগ লাগানো যাবে না। সময়ের তালে তালে দাগ ফিকে হয়ে যাবে ঠিকই, কিন্তু আজীবনের জন্য একটা ছাপ রেখে যাবে। আরেকটা কথা বলি। আলাবি ভাইয়া এবার আমার দিকে দৃষ্টি দিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি বজায় রেখে নরম কণ্ঠে বললেন, বলো। তার এই বলো শব্দটা অতি সামান্য হলেও কেন যেন আমার কাছে অন্যরকম লাগলো। এই মুহূর্তে খুব আবেদনময় লাগছে তাকে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার থেকে মুখের বুলি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার দিকে তাকিয়ে বললাম,
ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলাবি ভাইয়া আমার দিকে তাকিয়ে অমায়িক হাসি হাসলেন। মনে হলো হাসিটা হুট করে আমাকে লজ্জা ফেলে দিল। কাউকে ধন্যবাদ দিলেও কি লজ্জা লাগে নাকি? এই দিনও আমার দেখতে হচ্ছে, নাকি আমারই কোনো অসুখ হলো? কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা ঘুরে উড়ানোর স্পষ্টে এসে পড়লাম। আজ বান্দরবান আমাদের দ্বিতীয় দিন। পরশু রাতে আমরা এখান থেকে বিদায় নিব। একটু আগেই আমাদের প্ল্যান চেঞ্জ হলো। তাহলে ভিলায় আমরা আর ব্যাক করব না। পরশুদিন পর্যন্ত আমরা নতুন রিসোর্টেই থাকব। তার কারণ হলো রিসোর্ট থেকে 16 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় অবস্থিত। তাই ভিলায় ব্যাক না করেই আমরা ওখান থেকেই চিম্বুক পরিদর্শন করতে পারি। এতে জার্নিটাও কম হবে। এখন সকাল 9:15। আমরা সবাই আলাবি ভাইয়া রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অনেকটা সময়পথ অতিক্রম করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছালাম। রিসোর্টের প্রতিটা কটেজই দৃষ্টি কেড়ে নেবে প্রত্যেকের। এখানে মোট 13টা কটেজ আছে। সবচেয়ে দৃষ্টি আকর্ষণের দিক হলো প্রত্যেকটা কটেজেই ছোটোখাটো একটা গোলাপ বাগান ঘেরা, সাথে বেলি ফুলও রয়েছে। গোলাপ আর বেলি বাদে কিছু নাম না জানা অপরিচিত ফুলও রয়েছে। কটেজের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটা কটেজ কাঠের তৈরি, যা মাটি থেকে একটু উঁচুতে। কটেজে ওঠার জন্য রয়েছে কাঠের সিঁড়ি। এই রিসোর্টের সীমানা গোলাকৃতির। এখানে যার নামে কটেজ বুক করা হয় তার নামে নেমপ্লেট টানিয়ে দেওয়া হয় দরজায়। এখানে খাবারেরও ব্যবস্থা আছে, তবে খাবারটা নাকি যার যার কটেজে এসে দিয়ে যাওয়া হয়। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো খাবার রান্না হয় মাটির চুলায়। বাঙালি খাবার ছাড়া মেনুতে অন্য কোনো বাইরের ফুড নেই। এক কথা বলতে গেলে রিসোর্ট প্ল্যানটা খুবই দারুণ। আজকে রিসোর্টে বাইরের কোনো পর্যটক নেই, অফিস স্টাফ আর আমরাই পুরো রিসোর্টে। এখানে এসে দুপুরের খাবার খেয়ে রিসোর্টটা সবাই মিলে ঘুরে দেখলাম। এখানে আসার পরে আলাবি ভাইয়া কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছেন। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখ দর্শন করতে না পেরে মনটা একটু খারাপ হয়ে গেল। রিসোর্টটা ভালো করে দেখা শেষ হলে আমার আর নিরুমার জন্য বরাদ্দকৃত কটেজে এসে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। রাতে একটা ছোটোখাটো পার্টি হবে, হয়তো অনেক সময় রাত জেগে থাকা হবে। দরজা করা আঘাতের শব্দে চোখ মেলে তাকালাম। দেখি রেনুমা পাশের সিঙ্গেল বেডে বেঘরে অগোছালোভাবে ঘুমাচ্ছে। আমার বেড থেকে উঠে গিয়ে ওকে একটু ঠিকঠাক করে দরজা খুলে দিলাম। দেখি রিসোর্টের একজন নিষ্ঠুর দাঁড়িয়ে আছে। আমার হাতে দুটো শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, ম্যাম, এটা স্যারের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য। কোন স্যার? আলাবি স্যারের পক্ষ থেকে। সে তার কথা শেষ হতে চলে গেলেন। দরজা আটকে ভিতরে এসে দেখি টেবিল ঘড়িতে বিকেল 5টা বাজে। শপিং ব্যাগ দুটোই খেয়াল করলাম। একটার মধ্যে রেনুমা লেখা আর একটার মধ্যে জুই লেখা। ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে এসে ভাবলাম একসাথে না হয় দুটো ব্যাগ খুলবো, তাই রেনুমা ডেকে তুললাম। ওকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কিন্তু ও আগেই ব্যাগ দুটো খুলে ফেললো। ব্যাগ থেকে দুটো বেগুনি রঙের শাড়ি পেলাম। আমাদের দুজনের শাড়ি এক রকমেরই দেখতে। আমার ব্যাগ থেকে একটা কালো রঙের হিজাব স্কার্ফও পেলাম। রেনুমাকে আমি হিজাব পরতে দেখিনি। ওর ব্যাগ থেকে কোনো প্রকার হিজাব পেলাম না। রেনুমা আমাকে জিজ্ঞেস করে বসলো, এগুলো কি সন্ধ্যার ইভেন্টের জন্য নাকি এমনি এমনি দিয়ে গেল? দাঁড়াও, ভাইয়াকে কল দিয়ে জেনে নিই। নিয়াজ ভাইয়াকে কল করতেই ভাইয়া জানালো এই শাড়ি পরে একেবারে রেডি হয়ে যেন আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে আসি। ভাইয়ার কথা মতো শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আগে থেকে প্ল্যান করে এসেছিলাম শাড়ি পরবো, তার সাথে দুটো শাড়ি আর তার সাথে দুটো ব্লাউজ নিয়ে এসেছিলাম। এখান থেকে একটা রেনুমাকে দিলাম। কটেজের বাইরে খোলামেলা স্থানে এসে দেখি নিয়াজ ভাইয়া, ভাবি, ফারাবি ভাইয়া, মিথিলা আপু সহ অন্যান্য কলিগরাও একসাথে এক জায়গায় ভিড় জমিয়েছে। সকল মেয়েদের পরনেই আমাদের মতো বেগুনি রঙের শাড়ি। ছেলেদের মধ্যে কেউ সাদা পাঞ্জাবি পরেছে। পুরো রিসোর্টটাও মরিচ বাতি দিয়ে হালকা পাতলা ডেকোরেশন করা হয়েছে। স্পিচ দেওয়ার জন্য ছোটোখাটো একটা স্টেজ সাজানো হয়েছে। স্টেজের সামনে সারি সারি চেয়ার আর গোল টেবিল বসানো হয়েছে, তবে এখনও মরিচ বাতিগুলো জ্বালানো হয়নি। এক অংশে বারবিকিউয়ের জন্য স্টোভ সাজানো হচ্ছে। চারপাশে কিছুটা রমরমা পরিবেশ হলেও আমার কাছে পুরো পরিবেশটা নির্জীব মনে হচ্ছে। সব কিছু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এখনও পর্যন্ত আলাবি ভাইয়ের দেখা মেলেনি। কয়েকদিন ধরে আলাবি ভাই আশেপাশে থাকলে সব কিছু পরিপূর্ণ লাগে। আজকে হঠাৎ তার অনুপস্থিতিতে মনে হচ্ছে আমার চারপাশ অপূর্ণতায় ঘিরে যাচ্ছে। আমরা যেখানটায় বসে রয়েছি সেখান থেকে রিসোর্টে ঢোকার প্রধান রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে। বারবার শুধু আশেপাশে পরখ করে যাচ্ছি। সজল ভাইয়া আর আলাবি ভাইয়ার দুজনের একজনকেও দেখতে পাচ্ছি না। কাউকে জিজ্ঞেস করতেও পারছি না। আমার জায়গায় উল্টো 2-3বার রেনুমা আমাকে জিজ্ঞেস করে ফেলেছে সজল ভাইয়ার কোনো খোঁজ জানে কি না। আমি বসে বারবার যখন চারপাশে চোখ বুলে যাচ্ছি তখন আমার চোখ এক জায়গায় আটকে যায়। দেখি আলাবি ভাইয়া রিসোর্টে ঢোকার রাস্তা দিয়ে এদিকে আসছেন। তার কোলে একটা 5-6 বছরের বাচ্চা। বাচ্চাটাকে এক হাতে আগলে কোলে নিয়ে অন্য হাতে একটা লাগেজ নিয়ে এদিকে এগোচ্ছেন। তার পাশে হেঁটে হেঁটে একটা মেয়ে আসছে। মেয়েটার মুখমণ্ডলে সাজসজ্জার কোনো কমতি নেই।
তবে তার পোশাক আশাকে শালীনতার ছাপ রয়েছে। তিনজনকে খুশি খুশি দেখাচ্ছে। লক্ষ্য করলাম তাদের পেছনেই সজল ভাই আসছে। ওদের দেখে মনে কুচিন্তার পাহাড় জমা হয়ে যাচ্ছে। তিনজনকে দেখে মনে হচ্ছে একটা সুখী পরিবার হেসে খেলে এদিকেই আসছে। মনের মধ্যে এমন ভাবনা আসতেই বুকে মোচড় দিয়ে উঠল। বাচ্চা ছেলেটা কি যেন বলতে বলতে আসছে, আর আলাবি ভাই হেসে হেসে তার জবাব দিচ্ছেন। তারা আমাদের কাছে আসতেই শুনতে পেলাম বাচ্চাটা মিষ্টি গলা বলে উঠল, আমার বাবাই বেস্ট বাবাই। বলি তার গলা জড়িয়ে ধরে তার সাথে আরও লেপটে গেল। ওদেরকে চোখে পড়তে মিথিলা আপু বলে উঠল, আরে অনুরাধা। মেয়েটা আমাদের সামনে এসে সুন্দর করে গাল ভরা হাসি দিয়ে মিথিলা আপুর উদ্দেশ্যে বলল, কেমন আছো ভাবি? এই কথাটা আমার পুরো শরীর অসাড় করে ফেলল। মস্তিষ্কে একটা কথা বারবার যন্ত্রণাদায়ক খোঁচা দিচ্ছি। উনি বিবাহিত? ভগ্ন হৃদয়ের আর্তনাদগুলো হয়তো বালিশে মুখ গুজে তার কাভার আর তুলোগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। আমিও এই মুহূর্তে তাই করছি। তবে আমার আর্তনাদে মিশে আছে প্রিয় মানুষটার থেকে প্রতারিত হওয়ার আর ধোঁকা খাওয়ার চাপা কষ্ট। ওখানে তখন অন্ত নামের বাচ্চাটা বারবার বাবাই বাবাই করে আলাবি ভাইয়াকে ডাকছিল। অনুরাধা নামের মেয়েটাকে মামুনি বলে ডাকছিল। মেয়েটার আগমন শুধু আমাকেই অস্বস্তিতে ফেলছিল। অন্য সবার মুখ দেখে মনে হচ্ছিল অন্ত আর অনুরাধা সবার সাথেই পূর্ব পরিচিত। তাসফি ভাবিকে তো দেখে মনে হচ্ছিল আমার থেকেও বুঝি আগন্তুক মেয়েটা তার কাছে অধিক পরিচিত। সবার ব্যবহারে প্রচুর রাগ উঠছিল। আলাবি ভাইয়ের ব্যবহারে তো রাগ দ্বিগুণ হচ্ছিল। অনুরাধার সাথে কেমন দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিলেন। যদি আল্লাহ তাকে ৩২ পাটির দাঁত না দিয়ে ৩৫ পাটি দাঁত দিত, তাহলে মনে হয় ৩৫ পাটি দাঁতের সবগুলি বের করে ভেটকি মাছের মতো মেয়েটার সাথে বসে বসে ভ্যাটকাতে থাকতেন। তাকে ওই মুহূর্তে জঘন্য থেকে জঘন্যতম গালিগুলো দিতে ইচ্ছে করছিল। আর থাকা সম্ভব হয়নি ওখানে। এক প্রকার রাগের বশে এসে পড়ি কটেজে। ওরা জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে, কিসের জন্য কটেজে আসতে চাচ্ছি। আমি সোজা সাপটা জবাব দিয়েছিলাম আমার শরীরটা ভালো লাগছে না। আমার জবাবে ওরা আর আটকায়নি। সবচেয়ে খারাপ লেগেছিল তখন যখন চলে আসছিলাম আর আলাবি ভাইয়া কিছুই বলেননি। বলবেন কিভাবে? উনি তো তার অন্তকে নিয়ে ব্যস্ত ছিলেন। আমি চলে এসেছি হয়তো সেটাও তার চোখে পড়েনি। কটেজে এসেছি তো রাগের বশে, কিন্তু এখন আর রাগটা নেই। এখন বারবার মনে হচ্ছে এই ছিল তার ভালোবাসা। এত সুন্দর অভিনয় মানুষ করে কিভাবে? এতদিন তাহলে আমাকে কেন তার সারা জীবনের বর্ষণ সঙ্গিনী বানানোর স্বপ্ন দেখিয়েছেন? বারবার কান্না ভেঙে পড়ছি। কোনো মতে নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার সাথেই কেন এমনটা হয়? আমার সাথে এমন করে তার লাভটা কি হলো?